সুপ্রিয় দর্শক, স্বাগত। ২৬শে মার্চ গোটা জাতি পালন করল মহান স্বাধীনতা দিবস। লাখো শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ আয়োজন ৭১-এর মার্চ। উত্তাল সেই মার্চের ধারাবাহিকতায় আজ সেই ঐতিহাসিক ২৬শে মার্চ, যেদিন বাঙালির মুক্তি সংগ্রামের আনুষ্ঠানিক সূচনা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর এক সাগর রক্তের বিনিময়ে ৩০ লক্ষ মানুষের ত্যাগে অর্জিত আমাদের এই স্বাধীনতা, অভ্যুদয় স্বাধীন বাংলাদেশের। এসেছে এই রক্তক্ষয়ী যুদ্ধের পর লাল সবুজের পরিচয়, এসেছে নতুন পতাকা। স্বাধীনতার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বাঙালি জাতীয়তাবাদ, এই মূল মন্ত্রে সেদিন উজ্জীবিত হয়ে দেশ মাতৃকার জন্য যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, নানাভাবে নেতৃত্ব দিয়েছিলেন অকুতোভয়, আজ তাদেরই অন্যতম মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ডক্টর তৌফিক ইলাহী আমাদের আজকের অতিথি। স্বাধীনতা যুদ্ধে যার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করেছে। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মেহেরপুরের জেলা প্রশাসক ছিলেন এবং স্বাধীনতার পরে জনাব তৌফিক ইলাহী চৌধুরী পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সচিব পদে উন্নীত হয়ে অবসর নেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাগত জনাব তৌফিক ইলাহী চৌধুরী। আমরা জানি সে আপনার বীরত্বপূর্ণ ৭১-এর সেই ভূমিকার কথা। আপনার মুখ থেকে শুনতে চাই আজকের এই স্বাধীনতা দিবসে, এই বিশেষ আয়োজনে, যে সেদিন আপনি মেহেরপুরের প্রশাসক ছিলেন, জেলার প্রশাসক ছিলেন। আপনি ঝিনাইদহে ২৫শে মার্চের কাল রাতের পরে আপনি সংগঠিত করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, চিঠি লিখেছিলেন। সেই স্মৃতি কথাগুলো যদি আবার আপনার মুখ থেকে আমরা একটু শুনতে পাই। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমি অনেক দিক থেকে ভাগ্যবান। আমাদের সাথে যারা যুদ্ধে ছিল বেশি অংশ বেঁচে নেই। আমি বেঁচে থেকে আজকে যে এখানে স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি, এটা আমি মনে করি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, আল্লাহ তাআলার অশেষ কৃপা। মুক্তিযুদ্ধের ইতিহাস লম্বা ইতিহাস, অল্প সময় কি বলবো আমি ঠিক বুঝে পাচ্ছি না। তবে এটুকু বললেই না যে আমরা ছিলাম সরকারি চাকরিজীবী। জি, আমি ছিলাম সিভিল সার্ভিস অফ পাকিস্তান বলা হতো, যে পাকিস্তানের আমরা মূল অ্যাঙ্কার। আমাদেরকে ওইভাবে প্রশাসনে তৈরি করা হয়েছিল। সেখান থেকে মুক্তিযুদ্ধে চলে গেলাম। কেন গেলাম? আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা সমাজে বিস্তৃত ছিলাম, কিন্তু কতগুলো আন্দোলন সারা বাংলাদেশকে ছুঁয়ে গেছিল। ভাষা আন্দোলনের সময় আমি প্রাইমারি স্কুলের ছাত্র। তারপরে যখন আস্তে আস্তে দেশের সত্তা নিয়ে, তারপরে দেশের স্বাধিকার নিয়ে, তারপর দেশের স্বাধীনতা নিয়ে যখন বিভিন্নভাবে আলোচনা হচ্ছে, তখন কেউ বাদ পড়েনি আলোচনা থেকে। এবং সেখানেই বঙ্গবন্ধুর নেতৃত্বটা যেটা ক্রিটিক্যাল ভূমিকা পালন করেছিল। আমাদের ইতিহাসে অন্যান্য সময়ে হয়েছে স্বাধীনতার চেষ্টা, যেটা সিপাহী বিদ্রোহের সময় বাহাদুর শাহ জাফর কোনো নেতৃত্ব দিতে পারলেন না, বুড়ো মানুষ, কিছুই হলো না। এরপরেও বিভিন্ন সময় যে ইতিহাস আছে সেখানে দেখা যায় যে নেতৃত্ব জিনিসটা এত ক্রিটিক্যাল। এই বঙ্গবন্ধুর জন্যই আমার মতো লোক আস্তে আস্তে ধীরে ধীরে এই আন্দোলনের মধ্যে মানসিকভাবে জড়িয়ে পড়লাম। আমি তো চাকরি ছাড়লাম না। সেখানে আমাদের ভাষা, তারপর স্বাধিকার যেগুলো বললাম, এটা 60s একটা কালচারাল রেনেসা হচ্ছিল আমাদের। বঙ্গবন্ধু যেটা করেছিল একটা সত্তার বিকাশ। এই সত্তার বিকাশের সাথে তার বিভিন্ন রূপ পায়, সেটা শিল্পে, সাহিত্যে, বিজ্ঞানে, বিভিন্নভাবে গবেষণায়। ওইভাবে আমরা নিজের অজান্তে একটা মানসিক পরিবর্তন হচ্ছিল। ৭ই মার্চ বঙ্গবন্ধু যখন রেস কোর্সে মর্দানি বক্তৃতা দিচ্ছিলেন, তখন আন্দোলন তুঙ্গে। কিন্তু আমরা তো সরকারি চাকরিজীবী, তবুও কিসের টানে আমি এখনও বলতে পারবো না, আমি অনেকটা পালিয়ে শুনতে আসলাম যে কী বলবেন। মেহেরপুর থেকে একটা উসিলা করে আসলাম। সেখানে ওই দিনকে বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু যে
উত্তেজনা ছিল যে পাকিস্তান বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করবেন, আর পাকিস্তান এয়ারফোর্সের প্লেনও তখন হেলিকপ্টার ঘুরতেছিল যে হয়তো আক্রমণ করতে পারে। ওইখানে যেটা যে মানুষ যেভাবে শুনে, আমি যেটা শুনলাম, উনি একটা ইতিহাসকে বর্ণনা করলেন, আমাদের বঞ্চনার ইতিহাস, শোষণের ইতিহাস, পাকিস্তান কিভাবে আমাদেরকে ট্রিট করতেছে তখন সেভাবে, রাজনৈতিক ইতিহাস। তারপরে আস্তে আস্তে বললেন আমাদের কি করণীয়, যেটা একটা যুক্তি তৈরি করে করণীয়টা সেখানে আসলো যে এইবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, ওটা আমার জন্য ইট ওয়াজ ভেরি ক্রিটিক্যাল ফর মি। আমার মনে হলো যে বলে না ক্রসিং দি রুবিকর্ন, আমার জন্য এটাই শেষ। এবং সেখানে কিন্তু ওই অল্প সময়ের মধ্যে গেরিলা যুদ্ধের কথা বললেন, ঘরে ঘরে দুর্যোগ গড়ে তুলল, তোমার যা যা আছে তাই নিয়ে আমি হুকুম দেবার না পারি, সব কিছু দিক নির্দেশনা দিয়ে গেছে, দিক নির্দেশনা। এবং এটা অনেক সময় কিন্তু উপস্থিত হলে আপনি এক জায়গায় উপস্থিত হতে পারবেন, মানে একজন রণকৌশলবিদের মতো। হ্যাঁ হ্যাঁ। এবং সেখানে আমি তো একজন সাধারণ সরকারি কর্মজীবী হিসাবে যখন যুদ্ধে অংশগ্রহণ করলাম, এগুলো আমাদের মনে অনুরণিত হচ্ছিল, সেটাকেই পরে আর যা যা জিজ্ঞাসা সবকিছুরই জবাব উনি দিয়েছেন। এবং সেটা বোঝার জন্য এই অল্প সময়ের বক্তৃতা 18 মিনিটের মাত্র। এবং সেই জন্য আমি যখন চলে যাই তখন আমি মনে মনে ঠিক করলাম যে আমি যেই এখানে যে সংগঠন হচ্ছে, যেটা মুক্তিযুদ্ধে মেহেরপুরে আমি মহকুমা প্রশাসক ছিলাম, এসডিও, যেই আমি আমাদের রাজনৈতিক যে নেতৃবৃন্দ ছিলেন, শহীদুদ্দিন সাহেব, নুরুল হক, দুজন ছিলেন পার্লামেন্টের, ওনাদের নিয়ে এই একটা পরিবর্তনের মধ্যে চলে গেলাম। ছেলেরা, ছাত্ররা তারা এসে কাছারিতে ফ্ল্যাগ নামাই দিল, যে বাংলাদেশে ফ্ল্যাগ উঠালো, আমিও নীরবে সেটা। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, মানে যে ওই সময় একটা অসহযোগ আন্দোলন চলতেছিল এবং আমরা কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা হয়ে আমরা কিন্তু বঙ্গবন্ধুর আদেশ পালন করতেছিলাম। উনি বলে দিলেন ফ্যাক্টরি বন্ধ খোলা থাকবে, সময়মতো বেতন দিবা, সরকারি অফিস কিভাবে চলবে, নির্দেশাবলী দিচ্ছে। এটাকে আইনের ভাষায় বলে ডিফ্যাক্টো ইন্ডিপেন্ডেন্স। একটা জিনিসকে ডিফ্যাক্টো বলা যেটা বাস্তবে, আর ডিজিওরে যেটা আইনগতভাবে, কার্যত স্বাধীন। আমি সেই জন্য বলি যে বাংলাদেশ তো তখন স্বাধীন হয়ে গিয়েছিল, আইনত না হলেও। এবং সবচেয়ে বড় অর্জন এখানে যেটা, যে আপনি দেখবেন এই অসহযোগ আন্দোলন নিয়ে আমরা মার্টিন লুথার কিং, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলাদের কথা বলি, এরা খুব বড় উঁচু মাপের নেতা অবশ্যই, কিন্তু এরা কেউ কিন্তু অসহযোগ আন্দোলন নিয়ে এত বড় অর্জন করতে পারেনি যেটা বঙ্গবন্ধু করেছিলেন। 7 কোটি লোকের অধ্যুষিত একটা দেশকে ডিফ্যাক্টো ইন্ডিপেন্ডেন্স করে নিয়েছে, যেখানে শত্রুর অবস্থান আছে, এটা নিচে থেকে নিয়ে যাওয়া। এরা, আমি শিওর আপনারা আর নতুন প্রজন্মরা যখন পৃথিবীর ইতিহাসের সাথে এটাকে বিশ্লেষণ করবে, এটা কত বড় অর্জন, যে মানুষের অধিকার নিয়ে সোচ্চার হয়ে মানুষ কত বড় শক্তি অর্জন করতে পারে। তো এই জন্যই আমরা জড়িয়ে পড়লাম। 25শে মার্চে আমরা বুঝতেছিলাম পাকিস্তান আর্মি ছড়িয়ে পড়তেছে, এটা তারা তো, আমরা তো এত বোকা না, প্রস্তুতি নিচ্ছে তারা। ইয়া খান বলতেছে মিটিং করবে, এইগুলো আমাদের তখন পরিষ্কার যে তাদের একটা প্রস্তুতি নিচ্ছে, তারা একসময় আমাদেরকে আঘাত করবে। তাই সে কখন আঘাত করবে, আমরা কিভাবে তৈরি হব, সেই জন্য প্রথম যেটা দেখলাম যে তাদের আঘাতের আগে আমাদের যেটুকুন শক্তি আছে এদিকে সংগঠন করা দরকার। এই রাজনীতিবিদ, ছাত্র সবাই আমরা মিলে একাকার হয়ে গেলাম। হয়ে আমরা, আমাদের কাছে তখন আনসারদের ট্রেনিংয়ের জন্য এমবডিমেন্ট বলে, এই আদেশটা ওই মহকুমা প্রশাসক দিতে পারে। এই আদেশ দিয়ে আমি এসডিও সাহেবের হাতেই আচ্ছা, ওদেরকে ডেকে এনে আমাদের কাছে যে 303 রাইফেল ছিল ওদের, এগুলো দিলাম, এদিকে ট্রেনিংয়ে যাচ্ছে আর কি। কিছু গোলাবাল যেগুলো ছিল রাইফেলের সেগুলো দিলাম, গুলি স্বল্প কয়েক গুলি থাকতো, দিয়ে ওদের একটা এক্সারসাইজ করানো হচ্ছে। আর এই সাথে ঠিক হলো, এটা কোথায় জেনে দেয় না, এটা মেহেরপুরে করলাম। আসলে এই মেহেরপুরে এইসব যখন আমরা তৈরি হচ্ছি, তখন আমরা ঝিনাইদহতে আমরা ওইখানকার
যেসব এসডিও ছিলাম জি আর এসডিপিও মিটিং করলেন মিটিং করলাম আচ্ছা যে আমরা এটা গোপনে এই সাহস করলেন হ্যাঁ আমরা তখন অনেকটা Desperate অবস্থা। হ্যাঁ যে আর ভাই এদের সাথে আর নাই। তখন ওইখানে বসে আমরা ঠিক করলাম যে আমরা সমন্বয় করব, কিন্তু সমন্বয় এমনি মানে যার যা আছে করব, আর যে ঘটনা ঘটে না ঘটে। এই মিটিংটা কি 25 না 26-এ? না, এটা আমরা করছিলাম আরো আগেই? তা আগে আগে 23-23-এর দিকে 22-23-এর দিকে হবে। করে আমরা ঠিক করলাম যেখানে আমাদের মাহবুব ছিল মহকুমার ঝিনাইদের এসডিপিও, আচ্ছা ওয়ালিউল ইসলাম সাহেব ছিলেন মাগুরার এসডিও, কামাল উদ্দিন সিদ্দিকী ছিল নড়াইলের এসডিও। আচ্ছা এরা আমরা সবাই মিলে ঠিক করলাম যে ঠিক আছে আমরা যেটুকুন পারি ওই যে বঙ্গবন্ধু যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, এবং তারপরে আমরা দেখব। এই সময় আমরা অধীর আগ্রহে বলবো না, মানে শঙ্কার সাথে যে এরা আক্রমণ করবে। আমরা পাকিস্তান আর্মি সম্বন্ধে আমাদের জানাও আছে, সুতরাং এদের পৈশাচিকতা বা এদের যে মানসিকতা আমাদের প্রতি সেটা আমরা জানতাম। তো সেই জন্য 25শে মার্চ রাত্রে মাঝরাতের দিকে আমাকে পুলিশের ইন্সপেক্টর এসে বললেন যে স্যার ঢাকা আক্রমণ করেছে পাকিস্তান সেনাবাহিনী। আমি আক্রমণ আছে কি বলে, রাজারবাগ থেকে রেডিও মেসেজ। আমি গেলাম পুলিশ লাইনে, যে রাজারবাগের সাথে ওয়্যারলেসে কথা বলার চেষ্টা করলাম। তো একজন ওয়্যারলেসে ছিল, সে বললো মানে কিছু বোধহয় গুলির আওয়াজও শুনতেছিলাম যে সব শেষ হয়ে গেল। আমি কি হচ্ছে বলেন। এরপরে আর তার কাছে কোনো উত্তর পেলাম না। বত হি মাইট হ্যাভ বিন কিল দেন। তখনই আমরা আমি বুঝলাম দ্যাট তারা সে আক্রমণ শুরু করছে। পরে যেটা জেনোসাইড হলো আমরা জানতে পারলাম যে নির্মমভাবে হাজার হাজার নরনারীকে একটা আর্মি, যে আর্মি বলা হতো পাকিস্তান আর্মি, যে আর্মি বলা হতো আমাদেরকে রক্ষা করার জন্য আর্মি, কত বড় ক্রিমিনাল এন্টারপ্রাইজ। এবং পৃথিবীর ইতিহাসে এরকম উদাহরণ নাই এবং বর্বর, যে পৃথিবীর ইতিহাসে বোধহয় আর নাই, যে যেখানে একটা আর্মি নিজের আর্মি, হিটলার গিয়েছিল অন্য দেশের আর্মির উপর ঝাঁপায় পড়ছিল, সে নিজের। সুতরাং এগুলো আমি ইতিহাস সম্বন্ধে তো জ্ঞান নাই, কিন্তু আমার মনে হয় না আমি কোথাও আছে এরকম। চেঙ্গিস খান এরা বাইর থেকে এসে আক্রমণ করেছিল, হালাকু খান এরা সব বাইর থেকে। তো সেইখানে বাট এনিওয়ে আমাদের দৃঢ় সংকল্প ছিল, উত্তেজনা ছিল, একটা অন্যরকম জগতে আমরা বিচরণ করতেছিলাম, যে একটা স্বাধীনতার সংগ্রাম, এটাকে আনতে হবে, এই দেশকে মুক্ত করতে হবে, রোমান্টিক একটা অন্য জগতের একটা স্বপ্নের। হ্যাঁ, সুতরাং কেউ কারো জান টান নিয়ে এগুলো ভাবার কোনো সময় ছিল না। তখন ওই রাত্রেই আমরা মেহেরপুরের একটা ছোট শহর, একটা চৌরাস্তার মতো আছে, ওখানে গেলাম। তো এসডিওতে তারা খুব সম্মান করতো, আমরা ইয়াং অফিসার যেতাম, মানুষরাও খুব ভালোবাসতো। যদি ওখানে একটা টেবিলের উপরে আমি দাঁড়ায় অনেকটা আমার যেটুকু ক্ষুদ্র সামর্থ্যে একটু রাজনৈতিক বক্তব্য দিলাম, দিয়ে আমরা বললাম যে আমরা একসাথে মিলে করব, যুদ্ধ আছে সামনে, আমরা যেভাবে পারি মোকাবেলা করব। তারাও, আমারও একটা পরিবর্তন হয়ে গেল, আমি আর এসডিও রইলাম না, বয়সও তখন কম, 25 বছর বয়স, 25-26 বছর, সবাই সাথে এক হয়ে ওই রাত্রে আমরা দুটো গ্রুপ করে, একটা কুষ্টিয়ার দিকে আর একটা চুয়াডাঙ্গার দিকে, আমাদের মতে যেটুকু বুদ্ধিতে কুলায় একটা প্রতিরক্ষা করার জন্য পাঠাই। এবং পরের দিন ওই সময় আমাদের ওই মেহেরপুর তো সীমান্তে, সুতরাং এখানে নদিয়ার চিঠি লিখেছিলেন, ওটা ওই আমাদের যারা বর্ডারে স্মাগলিং করে ওদের কেউ নিয়ে আসলাম, পরে বললে যে এসে তোমরা চিঠি নিয়ে যাও। তো এটা চিঠি লিখে দিলাম যে আমাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করো, সিল দিয়ে। আচ্ছা, এটা 26 তারিখে আপনি এসডিও হিসেবে আপনার সিল দিলাম। দিয়ে যাওয়ার পরে এটা বিভিন্ন জায়গায় পৌঁছে গেল, এবং এই 27-28 তারিখের দিকে বোধহয় আমার কাছে খবর আসলো যে আপনি এরকম বেতাই বিওপি আছে, এখানে এসে ভারতের প্রতিনিধির সাথে দেখা করে। আচ্ছা, তো আমি গেলাম বেতাইতে, যাওয়ার পরে তারা আমাকে গার্ড দিয়ে বলল তুমি প্রথম বাংলাদেশের রাষ্ট্রদূত। ওখানে চক্রবর্তী ছিলেন নদিয়ার ডিএ, আনুষ্ঠানিক স্বীকৃতি। হ্যাঁ, আমি বলবো আনুষ্ঠানিক স্বীকৃতি। কর্নেল চক্রবর্তী ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল চক্রবর্তী বিএসএফের, আর নদিয়ার ডিএমও এসেছিলেন। এই কথাটা বলে ঠিক হলো যে আপনারা, ওরা বললো যে ঠিক আছে
আমরা খবর পৌঁছাই দিই। তারা আমাদেরকে অ্যাসেস করতেছিল কি ব্যাপার, একজন এসডিও কি বলে না বলে, এখানে কি হচ্ছে, যদিও ভারত নিশ্চয়ই মনিটর করতেছিল। এই সময় চুয়াডাঙ্গায় মেজর ওসমান বিডিআরকে নিয়ে, বর্ডারে যে বিডিআর আছে তাদের ইপিআরকে নিয়ে সংগঠন করছে, এই খবরটা পেলাম। তখন আমাদের একটু আশ্বস্ত হলাম যে একজন আর্মির অফিসার নেতৃত্ব নিচ্ছে। আমরা তো আমি চুয়াডাঙ্গায় গেলাম। তখন দেখলাম মেজর ওসমান, ক্যাপ্টেন আজম চৌধুরী, ক্যাপ্টেন আজম চৌধুরী বেঁচে নাই, খুব সাহসী অফিসার ছিল, লম্বা মতো। তারাও আলোচনা, তো আমরা একসাথে বসলাম, বসে যেটা ঠিক হলো, মাহবুব আসলো ঝিনাইদহ থেকে, যে কুষ্টিয়ার উপর একটা আক্রমণ করতে হবে। কুষ্টিয়ায় তখন প্রায় 200-র মতো পাকিস্তান আর্মি, তারাও কুষ্টিয়ার উপর অত্যাচার করতেছিল। 2-3 দিন আসার পর আপনারা অস্ত্র গোলাবারুদ কিছু পেলেন এর মধ্যে? না, ওই আমাদের যে বললাম ওই যে নিজেদের কোতে যাচ্ছিল ওগুলা, আর ইপিআর চলে আসে, ইপিআর এর অস্ত্রগুলো তারা নিয়ে আসলো। তো অস্ত্রের দিক থেকে ইপিআর এর অস্ত্রই আমাদের মূল ভরসা ছিল। তো সৌদি মুজাফফর, ক্যাপ্টেন আজম চৌধুরী এদের নেতৃত্বে এই ত্রিমুখী আক্রমণ করা হলো কুষ্টিয়ার উপর। এই আক্রমণটার বড় দিক হলো যে এটা যতখানি না সশস্ত্র যুদ্ধ ছিল, ততখানি আবার মেন্টাল স্ট্রেংথের ওয়ার ছিল। কারণ ওদেরকে ওই যে ওই সার্কিট হাউস, জিলা স্কুল এদের মিলে ওরা ছিল, ওদেরকে ঘির দিয়ে হাজার হাজার লোক জয় বাংলা জয় বাংলা এই যে আওয়াজ হচ্ছিল, এরা তো এসব দেখেনি। হাজার হাজার লোকের আওয়াজ মনে, লক্ষ লক্ষ মধ্যে কোটি কোটি লোক। যখন মানুষের মোরাল ভেঙে যায় তখন অস্ত্র কিন্তু কোনো কাজে আসে না। এই হলো এঙ্গেজমেন্ট হলো, আমাদের কিছু মারা গেল, ওদের অনেক মারা গেল। ওদের যে ইউনিটটা ছিল এটাকে বলে রেকিয়ান সাপোর্ট ইউনিট, অনেক বেশি ফায়ার পাওয়ার। এমনি নর্মাল আর্মি ইউনিটে যা থাকে তার চেয়ে বেশি থাকে। যেমন অ্যান্টি এয়ারক্রাফট গান থাকে ওদের কাছে, রিকয়েললেস রাইফেল থাকে যেগুলো দিয়ে বিল্ডিং টিল্ডিং ভাঙা যায়। কিন্তু ওদের মনোবল ভেঙে গেল। এই মনোবল ভেঙে গেল, 2 দিনের মাথায় পালানো শুরু করলো। এই পালানো শুরু করলে যেতে চাইলো যশোর ক্যান্টনমেন্টে, কিন্তু পথে রাস্তা খুঁড়ে রাখছে লোকজন। সারা এটা তো যুদ্ধ শুরু হলো, জনযুদ্ধ। এবং পথে টথে সবাই ওদের মারা গেল। এক লেফটেন্যান্ট আতাউল্লাহ বলে একজন বোধহয় ক্যাপচার্ড হয়ে পরে ভারতে গিয়েছিল। ওই সময় প্রায় 35 গাড়ি অস্ত্রশস্ত্র গোলাবারুদ সব আমাদের হাতে আসলো। আমরা এটা নিয়ে আবার চুয়াডাঙ্গায় নিয়ে আসলাম। চুয়াডাঙ্গা তখন হেডকোয়ার্টার, মেজর ওসমান নেতৃত্ব দিচ্ছেন। তখন আবার আমাদের যে চিফ অফ স্টাফ ছিলেন মুস্তাফিজ, ওই সে ক্যাপ্টেন মুস্তাফিজ তখন, আর ক্যাপ্টেন সালাউদ্দিন, এর দুজন ঢাকা থেকে এসে মেহেরপুরে আশ্রয় নিয়েছিল। এরাও আমাদের সাথে জয়েন করলো। আচ্ছা। তো ওই সময় চুয়াডাঙ্গায় আমরা উত্তেজিত, দেশ স্বাধীন হয়ে গেছে মনে করতেছি। তো পাকিস্তান এয়ারফোর্স থেকে এসে আমাদের উপর স্ট্যাফ করলো। এই করার পরে ওই ইপিআরের ব্যারাকটার আগুনে জ্বলে গেল। ওদের তখন ওরা ন্যাপাম বোমা ইউজ করলো, এবং ন্যাপাম এটা ব্যান। আমি পরে এক ফ্রেঞ্চ জার্নালিস্ট এসেছিল, তাকে আমি কত, সেও কাকতালীয়ভাবে ওই সময় ছিল, তো সে ছবি করে তখন আমি দেখাইছি যে দেখো দে আর ইউজিং। আমি বলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকে এটা ব্যান। হ্যাঁ, ব্যান। ন্যাপাম ওয়াজ দে আর ইউজিং। পরে কিন্তু যুদ্ধের সময় পাকিস্তানিরা বর্বরভাবে প্রথম আক্রমণ করলে ফ্লেম থ্রোয়ার দিত। ফ্লেম থ্রোয়ার দিয়ে রাস্তার পাশে বাড়িঘর জ্বালায় দিত। বাড়িঘর জ্বালায় দিয়ে তারপরে তারা অগ্রসর হতো তাদের রাস্তা ক্লিয়ার করার জন্য। খুব আনএথিক্যাল, খুব ইমোরাল আর্মি ছিল। এগুলার কোনো আর্মি যেটা, কারণ হলো আর্মি তো যুদ্ধ করার একটা আর্মির সাথে, তুমি যে দেশ যে বলে বেড়াচ্ছ যে দেশকে প্রোটেক্ট, তার মানুষের উপর চড়াও, নিরস্ত্র মানুষের উপর। কিন্তু আমরা পরে তার জবাব দিছি। তার চড়াও কতখানি হয়েছিল, এখানে 1 লক্ষ তো সারেন্ডার করে গেছে। সুতরাং ওটার আমরা যদি, যখন তারা বললো যে এইটাই হবে বিট, আমরা বললাম ঠিক আছে বিট, তাহলে আমাদের সময় নিব। বাট সময়ের সাথে সাথে তারা মনে করছিল বাঙালি ছোটোখাটো সাইজ, দুবলা মানুষ, সাহস কতখানি মানুষকে নিয়ে যেতে পারে। একটা AK-47 আমার হাতে থাকলে তুই পাঞ্জাবি 7 ফিট উঁচু হইলেও কিছু আসা যায় না। আমার সাহস যদি থাকে, ইউ আর নোবডি কম্পেয়ার্ড। বাঙালিরা এটা রিয়েলাইজও করল। তো তারপরে কুষ্টিয়া, এই আমরা একটু অনেক ইউফোরিক হয়ে গেলাম। এই সময় একটু আগে, কুষ্টিয়া বিজয়ের আগে, তাজউদ্দিন সাহেব, বেস্টার আমিরুল ইসলাম, ওনারা ঢাকা থেকে
ঘুরে ঘুরে যাবেন। এই মাহবুবের সাথে দেখা হয়েছে, মাহবুব তাদেরকে নিয়ে আসছে চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গায় মেজর ওসমানের অফিসের বাইরে ওনারা গাড়িতে অপেক্ষা করতেছে। তা আমাকে এসে বললো যে এরকম দুজন খুব সম্মানিত ব্যক্তি আছে, তুই আয়। তা আমি যে দেখলাম, আমি বললাম না রাজনীতির সাথে খুব একটা জড়িত তাজউদ্দিন সাহেবকে খুব ভালো করে চিনতাম না, উনি একটু তো লোকচক্ষুর আড়ালেও থাকতেন। যে কথা হওয়ার পরে বললেন যে এরকম ওনারা ভারতে যান। আমি যেহেতু ভারতে দুই একবার আলোচনা হয়েছে, তখন আমি সিল দিয়ে সই দিলে ওটা অনেকটা ভিসার মতো ছিল। আচ্ছা, তো লোকজন যারা যাচ্ছিল, আমি সিল দিয়ে সই দিলে ওরা ওখানে যেতে দিত। তো ওই দিনই আবার আমি যাওয়ার কথা কিছু অস্ত্র আনার জন্য চেনখালি চেকপোস্টে, কর্নেল চক্রবর্তী থাকবে বলছে। তখন আমি বললাম তো ঠিক আছে, আমাদের এখনই প্রোগ্রাম চলো যাই। এই যে ওনাদেরকে রেখে ওনারা বললেন দেখো আমরা কিন্তু সম্মানের সাথে তোমরা এরকম, তাহলে ঠিক আছে স্যার আমরা দেখব। তো যে ওরা আবার জিজ্ঞাসা করলো যে তোমাদের রাজনৈতিক কিছু নেতৃবৃন্দ না হলে, আমরা তো, আমিও একজন অফিসার, মাহবুব একজন অফিসার, একটা রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক সমর্থনটা কত বড়। তা আমরা বলে গেলাম যে দেখো বঙ্গবন্ধু আসবেন, এটা আমরা নিশ্চিত, তোমরা অপেক্ষা করো, তোমরা আমাদের সাথে এরকম আছেন। হয় তারা উত্তেজিত বলে কোথায় এরা, আমি বললাম যে পিছনে আমাদের গাড়িতে রেখেছি, ওদের নিয়ে আসো। তখন ওখানে গোলক মজুমদার বিএসএফের ডিরেক্টর জেনারেল উনি ছিলেন। এই চেঙ্কালে ওনাদেরকে মিলাই দিলাম, তাজউদ্দিন সাহেব, শামিরুল ইসলাম, তারা খুব খুশি হলো। এবং আমি শামিরুল ইসলামও ছিলেন। হ্যাঁ, তারা খুব খুশি হলো। এবং আমি যেটুকু পরে জেনেছি, ওইখান থেকে ওনাদেরকে কলকাতা নিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল যে কি হচ্ছে না হচ্ছে জানান। তো এই সময় তাজউদ্দিন সাহেব খুব তো দূরদর্শীপূর্ণ এবং খুব ওনার খুব অ্যাসেস করতে পারেন পরিস্থিতিকে, আমার ধারণা। সেই জন্য দেখছেন যে এরা অফিসার হয়ে দৌড়দৌড়ি করতেছে, যেটুকুন পারে করতেছে। আমার মনে হলো উনি আমার প্রতি খুব একটু স্নেহ এবং খুব একটা আস্থা নিলেন। কারণ হলো পরে উনি আমাকে, আমরা টেলিফোন কানেকশন করলাম দিল্লিতে, আমাকে মাঝে মাঝে ফোন করতেন যে কী করতেছেন আপনারা, সেই আশ্বস্ত করতেন। তখন আমি, সময় তো খুব তাড়াতাড়ি যাচ্ছে, আমি ওনাকে বললাম স্যার একটা তো সরকার লাগে আমাদের জন্য, কারণ না বিভিন্ন পত্রপত্রিকার লোকজন আসতেছে, বলে তোমরা কিসের জন্য যুদ্ধ করতেছো, এটা সরকার। উনি আশ্বস্ত করলেন না সরকার হয়ে যাবে, আপনারা ধৈর্য ধরেন, আপনাদের যেটুকুন সামর্থ্য আছে করতে। এই সময় পাকিস্তান আর্মি আমাদের উপর কাউন্টার অ্যাটাক করলো। কাউন্টার অ্যাটাক করলে হয় কি, আমরা, আমার সাথে যদিও আমি আর ক্যাপ্টেন সালাউদ্দিন, আমরা দুজন মিলে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ঝিনাইদের যশোরের ডিরেকশনে একটা জায়গায় পজিশন নেওয়ার জন্য। আমি তখন শিখতেছি, আমি অস্ত্রই দেখিনি তো, বাট আস্তে আস্তে শিখতেছি। সালাউদ্দিনের সাথে থাকায় তো এই সময় প্রথম দেখলাম যে একটা প্রফেশনাল আর্মি আসলে কি হয়, ওরা অনেক দূর থেকে আর্টিলারি ফায়ার করে, শত্রুকে দেখা যায় না, আর ডাইনে বাঁয়ে আর্টিলারি ফায়ার এক্সপ্লোড করতেছে। তা আমি সালাউদ্দিনে বলে ব্যাপার কি, আমরা তো কী করবো এখানে, বলে আমাকে বুঝালো যে এরকম আর্টিলারি প্রথম রেগুলার ওয়ার এটাই হয়, আর্টিলারি দিয়ে প্রথম সফটিং করে, তারপর ট্যাঙ্ক নিয়ে, ট্যাঙ্ক থাকলে এগুলো নিয়ে আসো, সাথে ইনফেন্ট্রি আসে, সুতরাং তুমি তো এই পরিস্থিতি হবেই। আমরা তো পিছু ওঠা শুরু করলাম, আস্তে আস্তে আমরা অনেকটা কেওটিক অবস্থা ডেভেলপ করলাম। এবং সেই কেওটিক অবস্থায় আমরা না হয় একা, বিডিআর টিডিআর তাদের আবার পরিবার পরিজন আছে। সো আমরা যে রিট্রিট করতেছি, মেজর ওসমান বললেন ঠিক আছে আমরা তাহলে পিছনে মেহেরপুরকে, যেটা রিয়ার হেডকোয়ার্টার ছিল, ওখানে চলে যাই। আর আমরা পিছনে আসছি, এটাকে বললেন যে ট্যাকটিক্যাল রিট্রিট। আচ্ছা, তো আমি মোটামুটি বুঝেছিলাম যে আমরা প্রাথমিকভাবে পারবো না। জি, তারা যখন সর্বশক্তি দিয়ে, এয়ারফোর্স দিয়ে তখন আক্রমণ করতেছে, বম করতেছে আশেপাশে, যখন তারা অগ্রসর হচ্ছিল, শুধু তো আর্টিলারি না, আস্তে আস্তে বম্বিং শুরু করলো। তাতে আমাদের এই রাইফেল এগুলো দিয়ে, বা আমাদের কাছে যেগুলো ছিল, চুয়াডাঙ্গায় যখন করতেছিল যারা স্ট্রাইফিং করতেছিল, অ্যান্টি এয়ারক্রাফট গান ছিল আমাদের। অ্যান্টি এয়ারক্রাফট গান দিয়ে খুব একটা লাগানো যায় একটা প্লেনকে, এগুলো কালে ভদ্রে একটা লাগে, সুতরাং তারা নির্দ্বিধায় বম করতেছে। এই আমরা রিট্রিট করতেছি যখন, তখন কিছু মনোবল ভাঙতেছে, কিন্তু আমি বা মাহবুব, আমরা যারা ছিলাম, আমরা বিশ্বাসী ছিলাম যে
উইল ওভারকাম। এই সময় আবার ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে আমরা যোগাযোগ করলাম, যারা যশোরে ছিল। মেজর হাফিজ, তখন ক্যাপ্টেন হাফিজ ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে ছিলেন। এটা আপনারা কি এপ্রিলে চলে গেছেন? এই এপ্রিলের শুরুতে এগুলো সব এপ্রিলের শুরুতে কখনো গভর্নমেন্ট ফর্ম হয় না? না। মেজর হাফিজ আমরা চিঠি পাঠালাম, আমি মাহবুব চিঠি পাঠালাম, আমরা একসাথে স্কুলে পড়াশোনা করছি। আচ্ছা। অবশেষে হাফিজ আসলো, আসে চুয়াডাঙ্গায় মেজর ওসমানের সাথে। ওকে। তখন শুনলাম যে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে তারা বের হয়ে গেছে, তাদের লোকও হতাহত হয়েছে, তারা চৌগাছা সাইডে এসে। তো এই সময় অবশেষে আমাকে যখন আমরা রিট্রিট করতেছি, রিট্রিটের সময় আবার আমরা ঠিক করলাম যে কবে কোথায় কবে আসবো, না আসবো, কীভাবে আসবো। ওর টাকা পয়সা যা আছে আমরা উঠায় নিলাম। আচ্ছা। তো মাগুরা থেকে, নড়াইল থেকে ওনারা যেটুকুন পারেন গাড়িতে করে নিয়ে আসতেছিলেন। আমরা 3টা ট্রাকে প্রায় 4.5 কোটি টাকা আর 21 কেজির মতো সোনার গয়না এগুলো ট্রাকে উঠালাম। যে রিট্রিট করতে হলে আমরা এগুলো ভারতে নিয়ে যাব। আচ্ছা। তো এই সময় আমাদের খবর আসলো যে এরকম একটা সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, বাট কোয়াইটলি এটা গোপন রেখে একটা সাইটের ঠিক করা। কর্নেল চক্রবর্তীও তখন যোগাযোগ করতেছেন। তো এই একটা জায়গা যেটা সিকিউর হয় এবং যেখানে পাকিস্তান এয়ারফোর্স চাইলেও আসতে পারবে না, এবং যাওয়াও আমরা জানি পাকিস্তান আর্মি তখন মেহেরপুরের দিকে অগ্রসর হচ্ছে। এই বৈদ্যনাথতলা আম বাগানটা যেটা, এটা দেখা গেল যে এমনভাবে আছে এয়ারফোর্স আসলে পাকিস্তান এয়ারফোর্স ইন্ডিয়ান এয়ার স্পেস দিয়ে আসতে হবে, সুতরাং আসতে পারবে, ওটা পেনিট্রেট করতে পারবে না। আর রাস্তাঘাট প্রায় নাই। তারপরেও আমরা আমাদের লোক দিয়ে এবং ইন্ডিয়ান কিছু সাহায্য হলো যে আমরা একটা ডিফেন্স পেরিমিটার করলাম। করে ওইখানে সাধারণ মানুষরা তাদেরকে নিয়ে একটা মঞ্চ হলো। ওখান থেকে একটা খ্রিশ্চান মিশনারিদের একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, সেখান থেকে কিছু চেয়ার টেয়ার এনে পতাকা দিয়ে তৈরি করে গানের একটু ছোট্ট রিহার্সাল। তারপরে 17 এপ্রিল এটা আমরা ওখানে আমি আর মাহবুব গেলাম প্রথম। তখন কথা ছিল যে মেজর ওসমান একটা গার্ড অফ অনার দিবেন, কিন্তু আমরা বিভিন্ন দিক থেকে আসতেছিলাম। এখন যখন সময় হয়ে গেলো তখন মেজর ওসমান তখনও এসে উপস্থিত হননি। সেই জন্য আমি মাহবুবরে বললাম যে ঠিক আছে, এখানকার যারা আমরা আবার বর্ডার ছেড়ে দিলেও বর্ডারে আমাদের প্রতীক হিসাবে আনসার এদেরকে রেখেছিলাম, তো ওদেরকে দিয়ে একটা রিহার্সেল হলো গার্ড অফ অনারে। তো এই সময় চলে আসলেন, বিরাট গাড়ি বহন নিয়ে আসলেন অনেক সাংবাদিক সহ। বাংলাদেশের পতাকা উত্তোলন হলো, ওইখানে ন্যাশনাল অ্যানথেম হলো। তারপরে প্রফেসর ইউসুফ আলী সাহেব শপথ গ্রহণ করালেন, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা পড়লেন। এখানে বলে রাখা ভালো যে আমাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স পৃথিবীর বিভিন্ন স্বাধীনতার যে ঘোষণাপত্র এর মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডকুমেন্টস। সেখানে কেন এই দেশ হলো, এর বর্তমানে যারা স্বাধীনতা ঘোষণা করতেছে তাদের লিগ্যাল বেসিস কী, কারণ আমাদের যত প্রতিনিধি ছিলেন তারা মিলে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং ইট ইজ ট্যান্টামাউন্ট টু ইভেন পাকিস্তানের মধ্যেও কিন্তু যে ইলেকশন হয়েছিল সেখানে বাংলাদেশে তদানীন্তন ইস্ট পাকিস্তানে আওয়ামী লীগ একটা ছাড়া সব পেয়েছিল, 166-এর মতো সিট, 67-র মধ্যে। সারা পাকিস্তানের মধ্যে 350-র মতো কত ছিল। তারপরে যে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে, সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী, এবং সেখানে বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে উপরাষ্ট্রপতি যিনি ভাইস প্রেসিডেন্ট উনি দায়িত্ব পালন করবেন, দিয়ে সুন্দর একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি হল, যেটা আমাদের সংবিধানের পার্ট। এটা আমরা আপনার যুদ্ধদিনের স্মৃতির কথা শুনছিলাম, মুজিবনগর সরকার গঠন এবং এই যে লিগ্যাল ফ্রেমওয়ার্কের কথা শুনছিলাম, এবং তারপরে 9 মাসের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ, সর্বাত্মক যুদ্ধ, জনযুদ্ধে সেটা একটা মানে চরম বহিঃপ্রকাশ ঘটেছে, এবং শেষ পর্যন্ত এই বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে আমরা পরাজিত করলাম। আপনার এই মানে যখন এটা কালমিনেশনটা হলো ডিসেম্বরের দিকে, আপনার যখন এই 17 এপ্রিল থেকে শুরু করে এই যুদ্ধটা পরিচালনা করলেন এবং
কোন পর্যায়ে গিয়ে আপনারা কেন্দ্রীয় নেতৃত্বটাকে আপনারা কিভাবে ধারণ করে যুদ্ধে বিজয়ের দিকে এগিয়ে গেলেন সেটা যদি একটু বলেন। এখানে একটু কথা আমি না বলে পারতেছেন, এটা কিন্তু মুজিবনগর সরকার না, এটা বাংলাদেশের প্রথম সরকার। ওকে, এবং এটা অনেকে বলে প্রবাসী সরকার, তাও না, এটা বাংলাদেশের প্রথম সরকার, আনুষ্ঠানিক স্বাধীন বাংলাদেশের সরকার। আর 2 নম্বর একটা জিনিস বলে রাখা ভালো, অনেকে পরে, এইখানে মেহেরপুরের আমবাগান থেকে বেশি দূরে না কিন্তু পলাশী। এই পলাশী যুদ্ধে আপনারা জানেন ক্লাইভ সিরাজউদ্দৌলাকে পরাজিত করে মির্জাফরের সহায়তায় এখানে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকে। লম্বা ইতিহাস আমি না গেলাম, কিন্তু এই পলাশীর যুদ্ধ কিন্তু পৃথিবীর ইতিহাসকে পরিবর্তন করেছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদের শুরু হয় এখান থেকে, এবং এই ব্রিটিশদের সারা পৃথিবীতে যে আধিপত্য বিস্তার হয় এই পলাশীর যুদ্ধে তারা যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকেছিল, তার যদি এখানে আমরা পরাজিত না করতে পারতো আজকে পৃথিবীর ইতিহাস আলাদা, পৃথিবীর ইতিহাস। সেইখানে সেই ইতিহাসে যে বিকৃতি হয়েছিল, ব্রিটিশরা যে শোষণ শাসন করে গিয়েছিল, তারপরে পাকিস্তানিরা সে শোষণ শাসন করলো, এই বড় একটা ইতিহাসের আমরা সমাপ্তি ঘটালাম। ইন এ ওয়ে উই আর কারেক্টিং হিস্ট্রি, ইতিহাসকে আমরা সংশোধন করতে পারলাম। এই বঙ্গবন্ধুর নেতৃত্বে 200 বছর ব্রিটিশ ইতিহাস, 23 বছরের পাকিস্তানের শোষণের ইতিহাস, যেটা পৃথিবীর ইতিহাসকে ডিস্টোর্ট করেছিল, যেটা পৃথিবীতে আবার সঠিক ধারায় যে একটা অ্যাবসার্ড স্টেট করছিল ব্রিটিশরা, যে ধর্ম হবে সেতু বন্ধন, 1000 মাইলের ডিস্টেন্স, ওখানে তার পাশে আফগানিস্তান ইরান আছে, ওদের ছেড়ে এখানে ব্রিটিশদের যে ডুপ্লিসিটি, যে সমস্ত ব্রিটিশ, এখন তো ব্রিটিশদের ইতিহাস পরিষ্কার হচ্ছে যে ইট ওয়াজ এ ক্রিমিনাল এন্টারপ্রাইজ অলসো, সেটার আমরা সংশোধন ওই উটুকে এই বা টুক আওয়ার বা সংশোধন শুধু বলবো আমাদের নতুন যাত্রা শুরু। ইট ইজ ইন এ ওয়ে রিডেমশন আমাদের জন্য। তো এরপরে আপনারা এখানে বলে রাখা ভালো যে আমাদের সরকার যেটা সিভিল সরকার ছিল, ওগুলোতে যারা করতেছিলেন, আমরা যুদ্ধে খুব ন্যারো ভিউ নিয়ে কাজ করতেছি। আমি এরপরে সাবসেক্টর কমান্ডার হলাম, প্রথমে বেনাপুর সাইডে ছিলাম, তারপরে আমি প্রাগপুর, কুষ্টিয়া, শিকারপুর সাইডে গেলাম, ওখান থেকে যুদ্ধ করে আমরা 13ই ডিসেম্বর কুষ্টিয়া ঢুকি। তো সময় আর স্বল্পতার একটা বলে রাখি যে আমাদের যে সরকার যেটা কাজ করতেছিলেন, যদিও আমরা নিজেরা দেখতেছিলাম যুদ্ধটাকে, এবং সেই যুদ্ধের আবার ভাগ ছিল যে আমরা আমাদের গেরিলারা আমাদের কাছ থেকে লঞ্চ হয়ে বিভিন্ন জায়গায় সেল করতেছিল, আমরা তাদেরকে মাঝে মাঝে সাপোর্ট দিচ্ছিলাম, মাঝে মাঝে ওদের সাথে যেছিলাম। সুতরাং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে একটা দূরত্ব হচ্ছিল, কিন্তু আমরা তখন জানতে পারতেছিলাম না যে তারা কি করতেছেন। পরে স্বাধীন দেশ হওয়ার পরে কিছু কিছু কাগজপত্র বের হওয়ার পরে দেখলাম যে কত বড় সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আপনারা একটা প্রফেসর গ্যারি ব্যাসের লেখা একটা বই, ব্লাডি বার্থ অফ বাংলাদেশ বোধহয়, নিক্সন, কিসিঞ্জার অ্যান্ড দি ফরগটেন জেনোসাইড, এটা বের হয়েছে রিসেন্টলি। ও ডিক্লাসিফাইড যে ডকুমেন্ট, সেখানে দেখা গেল যে পৃথিবীতে কিভাবে আমরা ভারত এবং রাশিয়া ছাড়া আমরা খুব একাকী ছিলাম। সমস্ত আমেরিকান সরকার একাকী হয়েছে, মানে সবাই মিলে, ইভেন আপনার তারা জেনারেল অ্যাসেম্বলিতেও প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ভারত এবং রাশিয়া আমাদের পাশে দাঁড়ালো, আর সাধারণ মানুষ, পৃথিবীর সাধারণ মানুষ দাঁড়িয়েছে। আপনার রবিশঙ্কর, হ্যারিসনের, আমি জর্জ হ্যারিসন স্কোয়ার গার্ডেনে আমাদের জন্য গান গিয়েছে, বা আমি নিজে, টেড কেনেডি এসেছিলেন আমাদের দেখতে, আমি নিজে গাড়ি চালায় তাকে আমাদের এলাকা দেখাইছিলাম। প্লাস কোয়েকার্সরা বল্টিমোরে ওরা জাহাজ করে নিয়ে যাবে পাকিস্তানিরা, কোয়েকাররা ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে ওটাকে আটকায় দিয়েছিল, যেতে দেয়নি। সাধারণ মানুষের সমর্থন ছিল, সচেতন মানুষ যারা সমর্থন পৃথিবীতে করেছিল। কিন্তু নিক্সন, কিসিঞ্জারেরা মিলে, এবং সেই জন্য অনেক বড় প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে পরে দেখলাম তারা 7th ফ্লিট ওইদিকে আনার, এগুলো আমরা ওখানে বসে গ্রামে খবর পাচ্ছি, রেডিও থেকে শুনতেছিলাম, যদিও আমরা কোনো কেয়ার করিনি। আমরা শুনেছিলাম যে 7th ফ্লিট আসতে হবে, 7th ফ্লিট আসলে কী করবে, আর যদি তারা
বাংলার মাটিতে নামে, দে আর নো ম্যাচ ফর আস। মাটিতে নেমে গেলে আমরা উই ক্যান বিট দেম আপ। আর জাহাজ থেকে কি করবো? সো তারা যদি মনে করে থাকে যে আমরা ভয় পেয়েছিলাম, ভয় পাবো, সেটা সম্ভব হয়নি, দে আর স্যাডলি মিস্টেক, ইন্টিমিডেট করতে পারিনি, কোনো ইন্টিমিডেশন দেয়নি। বাট এই প্রতিকূলতার মধ্যে দিয়ে এই যে দেশটাকে সব মিলায়ে আমরা দুদিকেই রোল ছিল, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। অনেক সময় একটাকে বড় করে দেখি, একটাকে ছোট করে দেখি, সেটা আমি মনে করি না। এবং বঙ্গবন্ধুর অবর্তমানে সব জায়গায় ছিলেন। আমরা উনাকে চিন্তা করেই বিভিন্ন জায়গা, বিভিন্ন ক্যাম্পে। সো এটা একটা উনি অনুপস্থিত থাকার কারণে সব জায়গায় উপস্থিত ছিলেন আমাদের কাছে। এবং আমি বলতেছি এই কারণে যে আমি তো omnipresence, হ্যাঁ, omnipresent। আমি একটু সরকারি চাকরিজীবী, খেয়াল করবেন, যারা রাজনৈতিকভাবে মোটিভেটেড তার চেয়ে আমি অনেক পিছের লোক। সেখানে থেকেও আমি সেই তার উপস্থিতিটা দেখতে পাচ্ছি এবং সেটাই শক্তি পাচ্ছি। সেই জন্য এটা ইতিহাসে পরে যখন আরও বিশ্লেষণ হবে যে হাও ডিগলের কিছু ইতিহাস আছে, উনিও ফ্রেঞ্চ রেজিস্ট্যান্সকে দিচ্ছিলেন, এর কাছাকাছি কিছু না। বা চে গুয়েভারা আফ্রিকার দিকে, ল্যাটিন আমেরিকায় করতেছিলেন, কিন্তু এরকম একটা 7 কোটি মানুষের একটা জাতিকে এগেনস্ট আছে ডিটারমিন ফোর্স, যারা আমাদেরকে গুলি করে মারতে কোনো দ্বিধা করেনি, মেয়ে ছেলে, রেপ, মার্ডার, নাথিং ওয়াজ অফ লিমিট। এবং 7ই মার্চে সেটা বলে দিয়েছেন যে দাবায় রাখতে পারবেন না। সুতরাং এটা আমাদের মধ্যে যে এই শক্তিটা আছে, এই শক্তিটাকে জাগিয়ে তোলা, এই শক্তিটাকে সমর্থন দেওয়া, এইটা বিরাট জিনিস। এবং আমরা তো কিছু দুর্বল ওই সেন্সে, আমাদের রাস্তাঘাট কিছু নাই, আমাদের কোনো সামর্থ্য নাই, আমাদের সামর্থ্য শুধু আমাদের মানসিক শক্তি, সেটা দিয়ে। এবং ইন্ডিয়া সেই জন্য এটাও কখনো আমাদের বিবেচনা আসেনি যে 1 কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিল, ইন্টারনাল মাইগ্রেশন ছাড়া। পৃথিবীর ইতিহাসে এত বড় ম্যাস এক্সোডাস হয়নি এত অল্প সময়ের জন্য। আপনাদের যেটা দায়িত্ব থাকবে, যে এই নতুন প্রজন্মের জন্য দায়িত্ব থাকবে, এগুলোকে তুলে ধরা। আমরা আমাদের জেনোসাইডের কথা কোথাও এরা উঠতে দেননি, আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের যে ম্যাস মাইগ্রেশন হয়েছে, কোনো দিন শোনা যায় বিভিন্ন জায়গায় মাইগ্রেশন হচ্ছে। দিস ওয়াজ দ্য লার্জেস্ট মাইগ্রেশন অফ ইন হিউম্যান হিস্ট্রি অ্যান্ড ভেরি পিসফুল। এবং এই যে না আমি বলি ম্যানেজ, এবং আমাদের কিছু না নিয়ে ইন্ডিয়া ম্যানেজ করলো। আমাদের ফেরত আসার পরে 1 কোটি লোক ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট ছাড়া বঙ্গবন্ধু এদের নিয়ে একটা সংসার কিছু নাই। আমাদের শুধু আছে কারেজ আর কিছু টিয়ার্স, এই নিয়ে আমরা শুরু করলাম। সেই জন্য এটা ইতিহাসটাকে যখন সুন্দর করে লেখা হবে, আমাদের নতুন প্রজন্মের কাছে দেওয়া হবে, এটা আমাদের কত বড় গর্বের ধন। এবং সেটাই আমাকে শক্তি যোগাইছে আমাদেরকে। যে আপনি যদি ভবিষ্যতের দিকে তাকান, বঙ্গবন্ধু বেশি দিন বাঁচতে দেওয়া হয়নি তাকে। ওইটাই আরেকদিন বললে হয়তো বলবো কেন। এই যে তাদের ডার্ক শ্যাডো, এই যে ফোর্স আমাদের স্বাধীনতা দিতে, তাদেরকে আমরা পাকিস্তান আর্মির 1 লক্ষ লোক এখানে রেস কোর্স ময়দানে সারেন্ডার করছে। এর চেয়ে বড় ডিফিট তাদের নাই ইন ওয়ান গো। তারা ব্রেক করতো, তোরা ডিসগ্রেসফুল ডিফিট। তো সেইখানে তারা এবং তাদের সহযোগী যারা ছিল, তারা বারবার আঘাত এনেছে। সেই জন্য বঙ্গবন্ধুকে প্রাণ দিতে হয়েছে। 3.5 বছরে উনি এই দেশটাকে ঘুরিয়ে দাঁড়া করেছিলেন। তার প্রতিষ্ঠান থেকে শুরু করে, যেটা একটা আর্কিটেকচার লাগে, গভর্নেন্স আর্কিটেকচার, আইন লাগে, কনস্টিটিউশন, আইন, সংস্থা, এগুলো নিয়ে একটা ধ্বংসস্তূপের উপর গড়ে তুলতেছিলেন। সেই জন্য তারা এই যে ফোর্সেস, ডিফিটেড ফোর্সেস যারা, তারা দিল না, ওনাকে মারলো, পরিবারের সবাইকে হত্যা করলো। কিন্তু বিধি বামল, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আবার বড় ইতিহাস উনি তৈরি করেন। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার বোন ইউরোপে থাকার জন্য বেঁচে গেলেন। এবং সে 6-7 বছর পরে ফেরত আসলেন দেশে। ঢুকতে দেওয়া হলো না। ঢুকতে না দেওয়ার পরে উনার গেলেন সে 32 নম্বর রোড। একদিন প্রেসিডেন্ট থাকতেন, জাতির পিতার বাসস্থান, যে বাংলাদেশকে তৈরি করেছেন, একটা অ্যাবান্ডন বাড়ি। ঢুকতে দেওয়া হলো না ওনাকে নিজের বাড়িতে। উনি রাস্তার পাশে দাঁড়ায় দোয়া করলেন। তো এটা কম্প্যারিজন হয়, একটা ওয়েলিং ওয়াল আছে জেরুজালেমে, যেখানে
মানুষ দাঁড়িয়ে ওয়েল করে। তো দিস ওয়াজ আর আহাজারিয়া। ওখান থেকে শুরু করলেন উনি যাত্রা, আবার মানুষের কাছে ফেরত গেলেন, আবার আওয়ামী লীগকে পুনর্জীবিত করলেন, এবং আস্তে আস্তে ধীরে ধীরে ওই ফ্রম দি অ্যাশেস লাইক এ ফিনিক্স হি গ্রু। এবং আল্লাহর মেহরবানিতে তখন 1996 সালে প্রথম সরকার গঠন করে এই নতুন করে আবার বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু হলো, অতীতকে ভুলে সামনে এগিয়ে যাওয়া, যেটা আরও শক্তি আরও বেগবান হলো 2009 সাল থেকে যে যাত্রা শুরু হলো। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দূরদর্শন, একটা সমাজকে নিয়ে যেতে অনেক দূরদৃষ্টি লাগে, এটা আমি দেখে বলতেছি, এটা আমার কোনো মূল্যায়ন না। উনি সমাজকে বাংলাদেশকে অনেক দূরে প্রথম দেখেন, 10-20 বছর, যে কারণে 2021 কী হবে, 2040 কী হবে, সেখান থেকে আপনারা যেমন ক্যামেরায় প্যান ব্যাক করেন না, সামনে থেকে পিছনে আসেন, ওখান থেকে পিছনে এসে বর্তমানকে সৃষ্টি করেন। এবং সেখানে আবার যেটা খুব ক্রিটিক্যাল, সেটা হলো কেন্দ্রবিন্দুতে হলো সাধারণ মানুষ। সো প্যান ব্যাক করে যখন উনি কেন্দ্রের মধ্যে দেখেন সাধারণ মানুষের জীবনটাকে, আমি আইল হ্যাজার্ড এ গেস যে উনি ভাবেন যে এই সাধারণ মানুষকে যদি আমি হাত ধরে উঠাতে পারি, বাকি তো আপনাকে তো হাত ধরে উঠান লাগবে না, তাহলে আমাদের সমাজটা উঠে যাবে। ওই সেই দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, বিদ্যুৎ যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, যেন সাধারণ মানুষ এটা থেকে লাভবান হয়। মেয়েদের শিক্ষা, যে কারণে দেখেন স্বাস্থ্যের ব্যাপারে কমিউনিটি ক্লিনিক হলো গ্রামের মানুষের কাছে। স্কুলগুলো বাংলাদেশের সব ছেলে মেয়ে স্কুলে যাবে, সেই জন্য বই খাতা ফ্রি করে দেওয়া হলো। পৃথিবীতে কোথাও 30 কোটি বই একদিনে বিতরণ হয় না, এবং এই বই নিয়ে একটা উৎসব হলো। ছোটোখাটো বিচ্যুতিকে বড় করে দেখতে নেই। যেখানে আমাদের 45 ভাগ বাড়িতে বিদ্যুৎ ছিল, আজকে আল্লাহর মেহরবানিতে 80 ভাগের উপরে বাড়িতে। 35 বছর লেগেছে 45 ভাগে যেতে, আর 7-8 বছরের মধ্যে এর প্রায় দ্বিগুণ আমরা করে ফেলেছি। এই যে সাহস, স্বপ্ন এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা, এগুলো মানুষকে অন্যরকম দূরদর্শী দৃষ্টিভঙ্গি দেয়। এটা বলা যায় না, এটা হয়তো আমরা দেখতেছি, এটা শক্তি দেয়, সাহস দেয়, এবং সাথে অন্য কেউ টানতে পারে। আবার দেখেন সেই বিশ্বব্যাংক বলল যে তোমার পদ্মা ব্রিজ করতে দিবে না, সবাই বলল বাংলাদেশ শেষ হয়ে গেল। যারা ওই দৃষ্টি যাদের নাই, আমি তাদেরকে বলতেছি না, বাংলাদেশের তারাও বাংলাদেশের বন্ধু এই আমাদের দেশে, কিন্তু সেই দৃষ্টিভঙ্গি নাই, সেই সাহস নাই যেটা বঙ্গবন্ধুর ছিল। একটা বলে না বলেই পারতেছি না, রবার্ট ম্যাকনামারা ছিল ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট। উনি আসছিলেন বাংলাদেশে, যে বাংলাদেশ স্বাধীনতার পরে যে আমরা কি দায়িত্ব দায়ভার নিব। তা আমাদের বঙ্গবন্ধু পরিষ্কার বলছিলেন যে আমরা আমাদের এখানে যদি কোনো স্থায়ী সম্পদ থাকে সেটা আমরা নিব, কিন্তু এখানে যদি কোনো স্থায়ী সম্পদ না থাকে, তো ওরা চাইতেছিল না হারাহারি ভাগে ভাগা হবে এইসব নিয়ে। ম্যাকনামারা বঙ্গবন্ধুর সাথে গণভবনে গেছে দেখা করতে, তো বলতেছে এরকম, তখন আমাদের কিচ্ছু নাই, কেউ টাকা পয়সা কিছুই নেই। ওই সময় বঙ্গবন্ধু বলতেছে আচ্ছা এদিকে আসো, এদিকে জানলার কাছে দাঁড়ায় বললেন যে দেখো তো কী দেখা যাচ্ছে। ম্যাকনামারা বলল কী দেখা যাচ্ছে, আমি তো বুঝতেছি না, আমি একটা লন দেখতেছি। বলে না তুই ভালো করে দেখো, লুক কেয়ারফুলি। সে বলে দেখুন না, সি সাম ফিউ কাউজ গ্রেজিং, দ্যাটস অল আই সি। তো বঙ্গবন্ধু বললেন যে আমাদের লোক ঘাস খাবে, তবু তোমার এইসব শর্ত মানবে না। দিস ওয়াজ দ্য স্পিরিট। তো আর ম্যাকনামারা দুইবার উচ্চারণ করেনি। এইখানে পদ্মা ব্রিজের সময় সব চলে গেল সবচেয়ে, সেখানে আমাদের প্রধানমন্ত্রী সাহসের সাথে এরকম একটা মিথ্যা অপবাদ সাহসের সাথে উনি, ঠিক আছে তোমার দিবে না, যাও। আজকে আল্লাহর মেহরবানিতে সে পদ্মা ব্রিজ হচ্ছে। সুতরাং এবং একদিকে আমরা ভালো হলো, আমাদের আত্মবিশ্বাসটা
উনি যেটা বিশ্বাস করতেন সেই বিশ্বাস সারা দেশের মানে মধ্যে পেভড নিউ ওয়ে। এবং সবাই আমরা আত্মবিশ্বাসী হলাম। আমরা আমাদের সম্ভাবনার কথা, আমাদের শক্তির কথা আমরা জানতে পারলাম যে আমাদের দেশ এটা তারুণ্যের দেশ। এই 16 কোটি দেশের মধ্যে এত তরুণী লেখাপড়া করতেছে, আমরা স্কাই ইজ আওয়ার লিমিট। সেইখানে আমাদেরকে ড্রিপ ফিড বলে, ড্রিপ ফিড করে করে বলে তোমরা বেঁচে রাখা। আস্তে আস্তে সেই ইটস লাইক প্রমিথিয়াস আনবাউন্ড, যে আমাদের চেইনগুলো আমরা ভেঙেছি এবং এত বড় একটা সাহসের একটা যুগে আমরা প্রবেশ করলাম। এটা কত বড় অর্জন ভবিষ্যৎ শুধু বলবে। কিন্তু আমি বলতে চাই যে আমাদের লাস্ট মেসেজ, স্বাধীনতা দিবস, যে স্বাধীনতা দিবসের লাস্ট মেসেজ হলো যে এত বড় ত্যাগের বিনিময়ে যে দেশ হয়েছে, সেই দেশ আল্লাহর মেহরবানিতে আজকে এত দূর এসে পৌঁছেছি, পৃথিবীর সামনে মর্যাদা পেয়েছি। বাংলাদেশ এখন রোল মডেল, এবং এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বাবা যিনি দেশের পিতা, জাতির পিতা, তারই ধারাবাহিকতায় যে অর্জনটা করেছেন, এটাকে ধরে রেখে দেশকে আরও সামনে নিয়ে যেতে হবে। এ দেশ শুধু উন্নত দেশ হবে না, উন্নত হওয়া আর্থিক দিক থেকে বড় না, এ দেশের মধ্যে সামাজিক অর্থনৈতিক একটা হারমোনি থাকবে, সবাই মিলেমিশে দেশটাকে বড় করব, যেটাকে বলা হয় পোয়েটিক সেন্সে সোনার বাংলা করব। এখানে কোনো রকম ধর্মান্ধতা থাকবে না, মানুষের মধ্যে ভালোবাসা থাকবে। যে এখন যেটা ধর্মান্ধতা যেভাবে আমাদেরকে বিপথে নিয়ে যেতে চাচ্ছে তরুণদের, তোমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করে গড়ো। আল্লাহ পৃথিবীকে সুন্দর করে সৃষ্টি করছেন, এটাকে আরও সুন্দর মর্যাদা, সবাই মিলেমিশে থাকবো। পৃথিবীর সামনে আমরা একটা আদর্শ দিব, যে আদর্শ শুধু অর্থের উপর বৃত্তের উপর নয়, যে আদর্শ সংস্কৃতি, সভ্যতা, ঐতিহ্য মিলে একটা সুষম জাতি হিসাবে, যেটা আমরা সোনার বাংলা বলি, সেটা দিয়ে আমরা পৃথিবীর সামনে এনলাইটেন জাতি হিসেবে এবং আমরা পৃথিবীতে হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে আমরা খুব এনলাইটেন জাতি, আমরা পৃথিবীর সামনে একটা নতুন উদাহরণ দিচ্ছি। ধন্যবাদ ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। সময়ে নিশ্চয়ই আরেকদিন আপনার আরও অনেক কথা আমরা শুনতে পাবো, স্মৃতি কথা। আজকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীকে। ধন্যবাদ স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেখা হবে আবারও, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর বীর শহীদদের প্রতি আবারও জানাচ্ছি গভীর শ্রদ্ধা। দেখা হবে পরের অনুষ্ঠানে।